দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার সাথে দেখতে পাচ্ছ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিমধ্যে সপ্তম অধ্যায় শুরু করে দিয়েছি, একটা ভিডিও চলে গেছে। তোমরা সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে আসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ অধ্যায়ের প্রথম থেকেই তোমাদের কিন্তু দেখা উচিত, তাহলে তোমরা অধ্যায়টা পুরোটা বুঝতে পারবে। তো বুলীয় ভাষ্য ও ভেন চিত্র অধ্যায়ের কিন্তু আজকে দ্বিতীয় পার্ট। চলো দেখো, আমি তোমাদের বলেছিলাম যে অস্তিত্বমূলক তাৎপর্য, এই যে টপিকটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন হয় অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে। আজকে আমরা খুব ভালোভাবে জানবো কোন কোন নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, কোনগুলো নেই, কেন নেই, সব জানবো। তাহলে এগুলো কি প্রশ্ন তোমাদের হবে, ছোট ছোট প্রশ্ন, কেন নেই, কোন কোন বচনে আছে, কোন কোন বচনে নেই, এগুলো সব প্রশ্ন তোমাদের হবে। দেখো বলছে, কি বলছে দেখো, কোনো বচন উচ্চারিত হওয়া মাত্র বচনটির উদ্দেশ্যপত্রের বাস্তবে অস্তিত্ব আছে যদি এমন বোঝায়, তাহলে ওই বচনে, তাহলে বচনের এই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকেই বলা হয় কি বলতো, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। তো বলছে যে কোনো বচন যখন উচ্চারিত হয়, উচ্চারিত হওয়ার সাথে সাথেই বচনটির উদ্দেশ্যপত্রের বাস্তবে অস্তিত্ব আছে যদি এমন বোঝায়, তাহলে এই যে বচনের বাস্তবে অস্তিত্ব বোঝানোর যে ক্ষমতা সেটাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য। তাহলে কোনো বচন উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার যে উদ্দেশ্যপদ, সেই উদ্দেশ্যপদটা যে বাস্তব অস্তিত্ব রয়েছে সেটা বোঝানোর যে ক্ষমতা সেটাই হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য। অর্থাৎ একটি বচন কোনো এক বিশেষ প্রকারের বস্তুর অস্তিত্ব নির্দেশ করার জন্য ঘোষিত হলে সেই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে বা সাত্ত্বিক ব্যঞ্জনা আছে বলা হয়। অস্তিত্বমূলক তাৎপর্য কথার আরেকটা কথা হচ্ছে সাত্ত্বিক ব্যঞ্জনা, সেই কথাটা মনে রাখবো। সাত্ত্বিক ব্যঞ্জনা কাকে বলে সেটাও আসতে পারে। তাহলে দেখো, সাদা বাঘ আছে, একজন মহান রাজনীতিবিদ আছেন, গোলাপ ফুল আছে। তো যখনই এই যে বাক্যগুলো বলছি, এই যে বচনগুলো বলছি, যখনই বলছি তাদের উদ্দেশ্য পদগুলো কি বাস্তবে অস্তিত্ব আছে, এটা আমাদের বুঝিয়ে দিচ্ছে। প্রভৃতি বচনগুলির প্রত্যেকটি কোনো এক বিশেষ প্রকারের বস্তু বা ব্যক্তির অস্তিত্ব নির্দেশ করছে। দেখো, সাদা বাঘ, এখানে কি বাঘের কথা বলেছে, সাদা বাঘের কথা বলেছে, এখানে মহান রাজনীতিবিদের কথা বলা আছে, এখানে গোলাপ ফুলের কথা বলেছে। তো প্রত্যেকটা বচনে কি করছে, নির্দিষ্ট একটা বিশেষ ধরনের বস্তু বা ব্যক্তির অস্তিত্ব নির্দেশ করছে। তাই এদের অস্তিত্ব নির্দেশক বচন বা সাত্ত্বিক বচন বলা হয়। এদেরকে কিন্তু অস্তিত্ব নির্দেশক বচন বা সাত্ত্বিক বচন বলা হবে বা অস্তিত্বমূলক বচন বলা হবে। এই জাতীয় বচন উচ্চারণ করলেই উদ্দেশ্য শ্রেণীর অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে বোঝায়। এই বচনগুলো যখনই উচ্চারণ করছি এটা বোঝাচ্ছে যে এর একজন হলেও সদস্য কিন্তু বাস্তবে অস্তিত্ব আছে। যেমন সাদা বাঘ, সাদা বাঘ যখনই বলছি সাদা বাঘ আছে, তখনই এটা বুঝে নিতে হবে যে সাদা বাঘ একজন হলেও কিন্তু আছে। তাই উক্ত বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এই বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এই বচনগুলো কি আছে, অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তাহলে দেখো একটা জিনিস যে আমরা জানলাম অস্তিত্বমূলক তাৎপর্য কি। অস্তিত্বমূলক তাৎপর্য হচ্ছে কোনো বচন উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার উদ্দেশ্যপদের যে বাস্তবে অস্তিত্ব আছে, এই যে বাস্তবে অস্তিত্ব আছে এটা বোঝানোর যে ক্ষমতা থাকে বলে অস্তিত্বমূলক তাৎপর্য। চলো দেখে নেওয়া যাক। যেমন আবার কিন্তু পরি নেই, মৎস্যকন্যা নেই, পক্ষীরাজ ঘোড়া নেই। তার প্রভৃতি বচনগুলি অস্তিত্ব নির্দেশক নয়, এগুলো আবার অস্তিত্ব নির্দেশক নয়। আমরা কিছুক্ষণ আগে দেখলাম সাদা বাঘ আছে, একজন মহান রাজনীতিবিদ আছে, এগুলো যখন বলছি তখন কিন্তু আমি বুঝতে পারছি যে ওগুলোর অস্তিত্বমূলক তাৎপর্য ছিল, কিন্তু এগুলো নেই, কারণ পরি নেই, মৎস্যকন্যা নেই, তারপর হচ্ছে পক্ষীরাজ ঘোড়া নেই। কেননা এই জাতীয় বাক্য উচ্চারণ করলেই উদ্দেশ্য শ্রেণীর অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে এ কথা বোঝায় না। আমরা যখন এই যে বাক্যগুলো বা বচনগুলো উচ্চারণ করছি তখন এদের একজন সদস্যেরও যে বাস্তবে অস্তিত্ব আছে এটা কিন্তু বোঝাচ্ছে না। তাই উক্ত বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এই বচনগুলো কি বলতে হবে, অস্তিত্বমূলক তাৎপর্য কিন্তু নেই এটা বলতে হবে। কি বলেছে, উল্লেখ্য অস্তিত্বসূচক বচন যেহেতু কোনো বিশেষ রকমের বস্তুর অস্তিত্বের নির্দেশক হয়, অনস্তিত্বের নির্দেশক নয়, সেহেতু অস্তিত্বসূচক বচনগুলি তখনই সত্য হবে যদি এবং কেবল যদি উক্ত বচনগুলি উদ্দেশ্য স্থানে উপস্থিত শব্দটি বাস্তব জগতে বিদ্যমান একজন ব্যক্তি বা বস্তুর উপর প্রযোজ্য হয়। তাহলে একটা অস্তিত্বসূচক বচন তখনই সত্য হবে যখন কি হবে, তার যে বচনটার যে উদ্দেশ্যপদ সেটার বাস্তবে কোনো একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব থাকবে বা একজন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। ঠিক আছে, এটা কিন্তু অনস্তিত্বকে কখনোই দেখাতে পারে না, অস্তিত্বকে শুধু দেখায়, এই জন্য এটাকে অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলা হয়েছে। আর প্রযোজ্য না হলে অস্তিত্বসূচক বচনটি মিথ্যা হবে। যদি এই যে অস্তিত্বমূলক বা অস্তিত্বসূচক বচনগুলি তখনই সত্য আমি বলবো যখন ওটা বাস্তবে কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে, যদি প্রযোজ্য না হয় তাহলে সেটা মিথ্যা হয়ে যাবে। এই অস্তিত্বমূলক তাৎপর্যের ধারণার প্রবর্তক কে ছিলেন জানেন, কে ছিলেন, আইরিশ তর্কবিজ্ঞানী জর্জ বুল। তোমাদের এই প্রশ্নটাও আসতে পারে, এই যে অস্তিত্বমূলক তাৎপর্যের প্রবর্তক কে, জর্জ বুলে, জর্জ
বলে মনে রাখবে। ঠিক আছে, চলো, আশা করি বুঝতে পারলে যে কখন আমি একটা বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলবো, কখন নেই। এবারে অস্তিত্বমূলক তাৎপর্য সম্পর্কে প্রাচীন মত কি বলে, প্রাচীন মতে কি সেটা আমরা দেখে নেব একবার। অ্যারিস্টটল পন্থী সাবেকি যুক্তিবিজ্ঞানীরা AEIO এই 4 প্রকার নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলে দাবি করেন। যখন আমরা অ্যারিস্টটল লজিক করেছি সেখানে এটা আমরা দেখতে পাই যে AEIO এই যে 4 প্রকার যে নিরপেক্ষ বচন, এই 4 প্রকার নিরপেক্ষ বচনেরই অস্তিত্বমূলক তাৎপর্য আছে। এটা কোন মতে? অ্যারিস্টটলীয় মতে বা অ্যারিস্টটল পন্থী যারা তাদের মতে। এদের মতে নিরপেক্ষ বচনগুলি উদ্দেশ্যপদ দ্বারা নির্দেশিত শ্রেণীর বিদেহ শ্রেণীর অন্তর্ভুক্ত বা বহির্ভুক্ত হয়। তারা বলেন যে নিরপেক্ষ বচনগুলি যে উদ্দেশ্যপদ তারা তাদের নির্দেশিত যে বিধেয় শ্রেণী তাদের অন্তর্ভুক্ত বা বহির্ভুক্ত হয় উদ্দেশ্যপদ। তাই নিরপেক্ষ বচনের উদ্দেশ্যপদটির দ্বারা বাস্তব অস্তিত্ব আছে এরূপ কিছু বস্তুকে বোঝায়। তাই এই যে বচনের যে উদ্দেশ্যপদটি তার দ্বারা কি বোঝায়? বাস্তব অস্তিত্ব আছে এরূপ কিছু বস্তুকে বোঝায়। অর্থাৎ উদ্দেশ্যপদটি শূন্যগর্ভ শ্রেণীকে নির্দেশ করে না, উদ্দেশ্যপদ কখনোই শূন্যগর্ভ শ্রেণীকে বোঝাবে না। এরূপ ঘোষণা নিরপেক্ষ বচনে থাকে বলে নিরপেক্ষ বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলতে হবে। এটা অ্যারিস্টটল পন্থীদের কথা যে নিরপেক্ষ বচনগুলি বাস্তব অস্তিত্ব আছে, এটা আমাদেরকে মানতে হবে, সবগুলোর আছে। ঠিক আছে, চলো কি বলেছে তারপরে। বলছে আই ও এবং ও এই দুটি বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে এ বিষয়ে কোনো বিতর্ক নেই। এই দুটো বচন আই আর ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে এ বিষয়ে কোনো সমস্যা নেই, কারণ কোনো পরিমাণজ্ঞাপক শব্দ আই এবং ও বচনের উদ্দেশ্যপদটির সঙ্গে যুক্ত থাকে। আই ও বচনের উদ্দেশ্যপদটির সঙ্গে যুক্ত থাকে, আর কোনো শব্দটির দ্বারা অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে তা বোঝানো হয়। যখনই কোনো বলছি না তখনই কিন্তু সঙ্গে সঙ্গেই তার মানে একজন হলেও সদস্য কিন্তু ওই শ্রেণীর রয়েছে এটা বোঝায়। কোনো যেমন কোনো ছাত্র হয় বুদ্ধিমান, এই বাক্যটির অর্থ হলো অন্তত একজন হলেও ছাত্র আছে যে হচ্ছে বুদ্ধিমান, এবং কোনো ছাত্র নয় বুদ্ধিমান, এই বাক্যটির অর্থ অন্তত একজন ছাত্র আছে যে বুদ্ধিমান নয়। তার মানে কি এই আই আর ও যে বচন এই শ্রেণীর উদ্দেশ্যপদ যে রয়েছে, এখানে যে উদ্দেশ্য যে রয়েছে উদ্দেশ্যপদ তার শ্রেণীর একটা হলেও সদস্য কিন্তু বাস্তব অস্তিত্ব থাকবে। তাই এদের আই আর ও বচনে যে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এতে কোনো বিতর্ক কোনো কিছু নেই। অন্তত একজন ছাত্র আছে যে বুদ্ধিমান নয়, কাজেই আই এবং ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে এটা প্রমাণিত। আই আর ও বচনে কিন্তু অস্তিত্বমূলক তাৎপর্য আছে এটা একদম নিশ্চিতভাবে প্রমাণিত। কারণ কি তাদের শ্রেণীর যখনই বলছে কোনো হয় কোনো নয়, কোনো ফুল হয় না, তার মানে আমি এটা স্বীকার করে নিচ্ছি যে ওই ফুল শ্রেণীর একজন হলো সদস্য বাস্তব অস্তিত্ব আছে। যখন বলছে কোনো নয় তখন কিন্তু সেই শ্রেণীর একজন হলো সদস্য আছে যার যেটা লাল নয়। দেখো তারপর নেক্সট কি বলেছে, দেখো বলেছে আই এবং ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকৃত হলে এ এবং ই বচনের অস্তিত্ব তাৎপর্য মানতে হবে। বলছে এখন আই এবং ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকৃত হলে এ এবং ই বচনেরও অস্তিত্বমূলক তাৎপর্য মানতে হবে। কেননা সাবেকি যুক্তিবিজ্ঞানের বচনের বিরোধিতার ক্ষেত্রে এ আই এবং ই ও তাদের মধ্যে অসম বিরোধিতা থাকে, কারণ এ বচনের সাথে আই বচনের আর ই বচনের সাথে ও বচনের কি থাকে, বচনের অনুমানকে বৈধ বলে গণ্য করা হয়েছে। কারণ বচনের বিরোধিতার ক্ষেত্রে এ আর আই ই আর ও এই যে বিরোধীর জন্য তাদের মধ্যে কি বৈধ অনুমানকে বৈধ বলা হয়েছে। কিন্তু এ এবং ই বচনের অন্তঃস্থমূলক তাৎপর্য না মানলে আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্ত বেশি ব্যাপক হয়ে যায়। যদি আমরা না মানি এ আর ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য যদি না মানি তাহলে কি হবে, আশ্রয় বাক্যের তুলনায় সে সিদ্ধান্তটা যে সেটা বেশি পরিমাণে ব্যাপক হয়ে যায়, ফলে অবরোধ যুক্তির নিয়ম ভঙ্গ হয়। অবরোধ যুক্তির নিয়ম কি, কখনো সিদ্ধান্ত কিন্তু আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপক হবে না, এটা নিয়ম। এই নিয়মটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে যদি আমরা না মানি যে এ এবং ই বচন অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এটা যদি বলি। তাহলে কি বলেছে, এ কারণে সাবেকি যুক্তিবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি থেকে 4টা বচনেরই এই আই ও এই 4 প্রকার নিরপেক্ষ বচনে কিন্তু ঢালা ও অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করা হয়েছে। এই 4 প্রকার বচনেরই ওদের মতে কি রয়েছে, অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে। যদি আমরা বলি যে এ আর ই বচনে নেই তাহলে তাদের কি হবে, অবরোহণ যুক্তির যে নিয়ম সেটা ভঙ্গ হবে, আশ্রয় বাক্য কি হয়ে যাবে, সিদ্ধান্তের তুলনায় মানে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপক হয়ে যাবে। নেক্সট কি বলেছে দেখো, প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো। তাছাড়া 4টি নিরপেক্ষ বচনের উদ্দেশ্যপদ অনেক ক্ষেত্রে শূন্যগর্ভ শ্রেণীকেও নির্দেশ করে থাকে। এই যে 4টা যে নিরপেক্ষ বচন অনেক সময় শূন্যগর্ভ শ্রেণীকেও নির্দেশ করে, যেমন সকল মৎস্যকন্যা হয় সুন্দরী। তাহলে এই যে মৎস্যকন্যা ই বচন, কোনো মৎস্যকন্যা নয় সুন্দরী, কোনো মৎস্যকন্যা হয় সুন্দরী,
ও বচন, কোনো কোনো মৎস্যকন্যা নয় সুন্দরী। এই 4 প্রকার নিরপেক্ষ বচনে এই উদ্দেশ্যপদ মৎস্যকন্যা হলো শূন্যগর্ভ শ্রেণী। কি হয়ে যায়? শূন্য শ্রেণী, মানে কি একটি সদস্য কি নেই, বাস্তবে কোনো অস্তিত্ব আছে এরূপ কোনো প্রাণীকে নির্দেশ করে না। তা মৎস্যকন্যা তো বাস্তবে নেই, তাহলে কি এই উদ্দেশ্যপদটা বাস্তবে কাউকে নির্দেশ করছে না? কিন্তু এই 4 প্রকার বচনেই মৎস্যকন্যার বাস্তব অস্তিত্বকে মেনে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে অস্তিত্ব তাদের মেনে নেওয়া হয়েছে। ফলে এই আয়ও এই 4 প্রকার যে বচনে মিথ্যা হয়ে যায়, 4 প্রকার বচনে কিন্তু মিথ্যা হয়ে যায়। কাজেই বচনের বিরোধিতার ক্ষেত্রে এ ও ই আই এর বিরুদ্ধ বিরোধিতা, এই এর বিপরীত বিরোধিতা, আই ও এর অধীন বিপরীত বিরোধিতা, আর হচ্ছে এ আই ই ও এর অসম বিরোধিতা আর খাটবে না। তাহলে কিন্তু আর এই যে বিরোধিতাগুলো যে আমরা জেনে এসেছি সেই বিরোধীগুলো আর খাটানো যাবে না। এই অসুবিধা দূর করার জন্য সাবেকি যুক্তিবিজ্ঞানীরা এই আইও এর ক্ষেত্রে উদ্দেশ্য ও বিধেয়পদ নির্দেশিত শ্রেণীর ও তার পরিপূরক শ্রেণীর অস্তিত্বমূলক তাৎপর্যকে সম্পূর্ণ মেনে নেন। এই জন্য তারা এই যে নানান অসুবিধাগুলো দেখা যাচ্ছে বিরোধিতার ক্ষেত্রে, এই নানান অসুবিধাগুলোকে মেনে নেওয়ার মানে যাতে দূর করা যায় তার জন্য তারা বলেছে যে সব প্রকার এই যে 4 প্রকার যে বচন, 4 প্রকার বচনেরই অস্তিত্বমূলক তাৎপর্য আছে। ঠিক আছে, কি বলেছে তারপরে? ফলে বিরোধিতার সব সম্বন্ধগুলি বজায় থাকে। এই যার ফলেই যদি আমি এই যে অস্তিত্বমূলক তাৎপর্যকে মেনে না নিই, তাহলে কিন্তু আমার বিরোধিতার সম্বন্ধগুলোকে কিন্তু সমস্যা তৈরি হবে, তাতে কিন্তু আমার বিরোধিতার সম্বন্ধ আর থাকবে না। এটা গেল প্রাচীন মত, প্রাচীন যেটা আমরা পড়ে এসেছি অ্যারিস্টটলীয় মত। এবার আমরা যাব বুলীয় মত। বুলীয় মতে তারা কিভাবে দেখেছেন যে কোন কোন বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, কোন কোন বচনে অস্তিত্বমূলক তাৎপর্য নেই। ঠিক আছে, দেখো কি বলেছে। অস্তিত্বমূলক তাৎপর্যের ধারণার প্রবর্তক কে ছিলেন? জর্জ বুলে। কিন্তু এই আয়ও এই 4 প্রকার নিরপেক্ষ বচনের কিন্তু ঢালাও অস্তিত্ব স্বীকার করেন নেননি। উনি বলেছেন এই এত প্রকার 4 প্রকার বচনের কিন্তু অস্তিত্বমূলক তাৎপর্য নেই। কেন নেই? বলছে বুলের মতে সামান্য বচন ও বিশেষ বচনের প্রকৃতি যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে সামান্য বচনের কোনো ব্যক্তি বা বিষয়ের বাস্তব অস্তিত্বের কথা বলা হয় না। সামান্য বচনের কোনো ব্যক্তি বা বিষয়ের কিন্তু বাস্তব অস্তিত্বের কথা বলা হয় না, কিন্তু বিশেষ বচনে কোনো বিষয়ের বাস্তব অস্তিত্ব সম্পর্কে কিছু ঘোষণা করা হয়। বলছে যখন তুমি সামান্য বচন বলছো, সামান্য বচনের কোনো ব্যক্তি বা বিষয়ের কিন্তু বাস্তব অস্তিত্বের কথা বলা হয় না, কিন্তু যখন বিশেষের কথা বলছো তখন কিন্তু কোনো ব্যক্তি বা বস্তুর কিন্তু অস্তিত্বের কথা ঘোষণা করা হয়। তাই বুলীয় মতে সামান্য বচনের, দেখো ভালো করে মনে রাখবে এই লাইনটা প্রশ্ন হয়, বুলীয় মতে সামান্য বচনের অর্থাৎ এই বচন কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই। বলছে সামান্য বচন, তো সে কারণটা দিয়ে দিচ্ছে যে যখনই আমরা সামান্য বচন উচ্চারণ করি তখন কিন্তু কি হয়, সামান্য বচন উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই তার বাস্তবে কোনো অস্তিত্ব থাকে না, কোনো সদস্যেরই অস্তিত্ব থাকে না, কথা বলে না। কিন্তু যখনই আমি বিশেষ বচনে বলি তখনই বাস্তবে কিছু অস্তিত্ব থাকে। কিন্তু বিশেষ বচনের আই ও বচন অস্তিত্বমূলক তাৎপর্য আছে। এই আই ও এই 4 প্রকার নিরপেক্ষ বচন অস্তিত্ব সম্পর্কে বুলির মতকে বুলীয় ভাষ্য বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম অ্যারিস্টটলের মতে 4 প্রকার বচনেরই কিন্তু কি আছে, অস্তিত্বমূলক তাৎপর্য আছে। কিন্তু বুলীয় মতে 4 প্রকার বচনে কিন্তু আমাদের কি নেই, অস্তিত্বমূলক তাৎপর্য নেই। সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, বিশেষ বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তোমাদের এই প্রশ্নগুলো হবে। ঠিক আছে, বলছে এখন সামান্য বচনের কেন অস্তিত্বমূলক তাৎপর্য নেই আর বিশেষ বচনের কেন অস্তিত্বমূলক তাৎপর্য আছে তার উদাহরণসহ ব্যাখ্যা প্রদান করা হলো। আমরা এখন কিন্তু নিচে পরের স্লাইডে আমরা জানবো যে কেন সামান্য বচনগুলো অস্তিত্বমূলক তাৎপর্য আছে, কেন নেই। ঠিক আছে, সামান্য বচনগুলো কেন নেই আর বিশেষ বচনগুলো কেন আছে আমরা জানবো। দেখো সুন্দর করে দেখে নাও। দেখো কি বলেছে, এ বচন আর ই বচন দুটোই সামান্য বচন, আর এই দুটো সামান্য বচনের কি নেই, অস্তিত্বমূলক তাৎপর্য নেই। সামান্য বচনে কেন অস্তিত্বমূলক তাৎপর্য নেই এটা আমরা জানবো ভালো করে। এই সকল ভিক্ষুক হয় দরিদ্র ব্যক্তি, এটা উদাহরণ নিলাম, সকল ভিক্ষুক হয় দরিদ্র ব্যক্তি। এই সামান্য বচনটির প্রকৃত অর্থ কি জানো? যদি কোনো ব্যক্তি ভিক্ষুক হয় তাহলে সে নিশ্চয়ই কি হবে বলতো, দরিদ্র হবে। এটা বোঝাচ্ছে, এটার মানে হচ্ছে এটা, যদি কোনো ব্যক্তি ভিক্ষুক হয় তাহলে সে নিশ্চয়ই কি হবে, দরিদ্র হবে। অর্থাৎ ভিক্ষুক অথচ দরিদ্র নয় এমন কোনো ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই। ভালো করে বলছে যে সকল ভিক্ষুক হয় দরিদ্র ব্যক্তি, তার মানে কি যদি কোনো ব্যক্তি ভিক্ষুক হয় তাহলে সে নিশ্চয়ই কি দরিদ্র হবে। তার মানে ভিক্ষুক অথচ দরিদ্র নয়, মানে ভিক্ষা করছে অথচ দরিদ্র নয় এমন কোনো আমরা ব্যক্তি পাচ্ছি না। সুতরাং বচনটিতে দরিদ্র নয় এমন ভিক্ষুকের অনস্তিত্ব ঘোষণা করা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু যেমন বলা হচ্ছে সকল ভিক্ষুক হয় দরিদ্র ব্যক্তি, তেমনি কিন্তু তার সাথে সাথে অস্বীকার করে নেওয়া হচ্ছে একটা জিনিস, যে ভিক্ষুক কিন্তু দরিদ্র নয় এমন কিন্তু কোনো ব্যক্তি থাকছে না এই বচনের। ফলে এই বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এই জন্য বলা যাচ্ছে না যে কোনো অস্তিত্ব
আছে, এর অস্তিত্বমূলক তাৎপর্য নেই। যার কারণে এখানে বলা হয়েছে এর কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই, কারণ এখানে অনস্তিত্বকে কিন্তু ঘোষণা করা হচ্ছে কি করে, যে দরিদ্র হবে ভিক্ষুক অথচ দরিদ্র নয় এমন কোনো ব্যক্তি নেই। কিন্তু এমন তো আছে, ভিক্ষা করে যে দরিদ্র নয় এমন তো আছে, তাই না? ভিক্ষা করলে এবার ভিক্ষুক হলেই সে দরিদ্র হবে এই কথাটা কিন্তু বলা যায় না, ঠিক আছে? কিন্তু এই কথাটা যখনই বলছি যে সকল ভিক্ষুক হয় দরিদ্র ব্যক্তি, তখন আমি এটা বলে দিচ্ছি যে ভিক্ষুক অত দরিদ্র নয়, এটা কিন্তু বাস্তবে একটা অস্তিত্ব নেই। তারপরে ই বচন, কোনো ব্যবসায়ী নয় সৎ ব্যক্তি, কোনো ব্যবসায়ী নয় সৎ ব্যক্তি। এটার অর্থ কি? যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী হয় তাহলে সে কি হবে না, সৎ হবে না। অর্থাৎ এমন কেউ নেই, তার মানে এটা কি, এমন কেউ থাকবে না যে ব্যবসায়ী অথচ সৎ। এই কথাটার মানে এটা, তার মানে কোনো ব্যক্তি যখন ব্যবসায়ী হচ্ছে সে সৎ হবে না, কিন্তু এমন তো অবশ্যই আছে যে ব্যবসায়ী তার সাথে সৎ। তাহলে এখানে কি ব্যবসায়ী অথচ সৎ, এটা কি অনস্তিত্ব স্বীকার করতে হচ্ছে। সুতরাং সৎ ব্যবসায়ী শ্রেণীর অন্তর্গত কোনো সদস্য নেই, তার মানে মেনে নিতে হচ্ছে মানে সৎ ব্যবসায়ী এই শ্রেণীর একটা সদস্য নেই। তার মানে সৎ ব্যবসায়ী শ্রেণীটি শূন্যগর্ভ হয়ে গেল। কাজেই সামান্য নয়ার্থক বা ই বচনেরও কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই। বুঝতে পারলে? এই কারণগুলোর জন্যই কিন্তু এ আর ই বচনে কিন্তু কি হয়েছে, অস্তিত্বমূলক তাৎপর্য নেই বলা হয়, ঠিক আছে? দেখো তারপর কি হয়েছে, কি বলেছে দেখো, উপরোক্ত আলোচনার ভিত্তিতে দেখা গেল নব্যযুক্তিবিজ্ঞানে বুলীয় ভাষ্য অনুযায়ী এ এবং ই বচন এই দুটি সামান্য বচন অস্তিত্বমূলক অস্তিত্বসূচক নয়, কারণ এদের উদ্দেশ্যপদের দ্বারা যে শ্রেণীকে নির্দেশ করা হয় সেই শ্রেণীর একজন সদস্যেরও বাস্তব অস্তিত্ব থাকে না। অপরপক্ষে আই এবং ও এই দুটি বিশেষ বচন অস্তিত্বমূলক, কেননা এদের উদ্দেশ্যপদের দ্বারা যে শ্রেণীকে নির্দেশ করা হয় সেই শ্রেণীর অন্তর্গত অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে। এই কারণের জন্যই এ আর ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, আর আই আর ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তোমরা সুন্দর করে যদি এই ভিডিওটা ভালো করে দেখে থাকো তাহলে অবশ্যই আশা রাখছি যে তোমরা একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে যে ছোট ছোট প্রশ্ন আসছে সেটা তোমরা বুঝতে পারলে, যে এখান থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে কোন কোন বচনের, এ আর ই নেই, আই আর ও বচনের আছে। কেন আছে কেন নেই সব আমরা বুঝলাম, কারণ যখন আমি কোনো কোনো বলছি তখনই কোনো কোনো সেই শ্রেণীর একটা হলো সদস্য অস্তিত্ব বোঝাচ্ছে, কিন্তু যখন আমি এ আর ই বলছি তখন দেখছি যে সে অনস্তিত্বকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। প্রত্যেকটা ভিডিও একটু একটু বড় হচ্ছে, তোমরা দেখো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। পাশে থাকো, অবশ্যই আমরা তোমাদেরকে বেস্ট আউটপুট দেব, আর তোমরা বেস্ট আউটপুট দিতে পারবে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? আমরা আমাদের বেস্ট দিয়ে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করছি। এরপরে টেস্ট পেপার সিরিজ শুরু হবে, তোমরা ভালো করে দেখতে থাকবে, প্রত্যেকটা জিনিস তোমরা পাবে। তোমরা যদি তোমাদের কোনো সাজেশন দেওয়ার থাকে যে স্যার এই ধরনের ক্লাস আনলে ভালো হয়, আমরা অবশ্যই চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আর অবশ্যই একটা বেস্ট কথা বলি, আমি গোটা ওয়েস্ট বেঙ্গলে একটা তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা অ্যাটেম্প করবো, তোমরা অবশ্যই তার জন্য প্রস্তুত হও। ফুল সিলেবাস কিন্তু এদিকে পড়তে থাকো আর সমস্ত রেডি হতে থাকো। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই।